আকস্মিক বন্যায় দিশেহারা লাখো মানুষ। কক্সবাজার, চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলের জনজীবন বিপর্যস্ত। বিশুদ্ধ পানি ও খাবার সংকটে দুর্গতরা, ৩ জনের মৃত্যু। ঝুঁকি নিয়ে পাহাড়ের পাদদেশে বসবাস লাখো মানুষের, বিকল্প না থাকায় প্রবল বর্ষণেও সরতে নারাজ। শুধু চট্টগ্রাম নগরীতেই ২০ বছরে ৪০০ মৃত্যু। সচেতনতা বাড়ানোর উদ্যোগ। দুর্গতদের পাশে সরকার, পৌঁছে গেছে চাল, প্রধানমন্ত্রীর তহবিল থেকে ২ কোটি টাকা সহায়তা। চট্টগ্রামে ত্রাণ ও অর্থ বিতরণ, বিরোধী দলীয় নেতার সুইচ গেট খুলে দেওয়ার দাবি। আবারও শেষ মুহূর্তে সুপার সাবমেরিনো ঝলক। বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্সের সামনে স্পেন। থিবো কর্তোয়ার ইনজুরিতে স্বপ্নভঙ্গ রেড ডেভিলদের। ভোরের সময়ের সঙ্গে আছে আমি তাজমিলা খান। টানা বৃষ্টি, পাহাড়ি ঢল আর প্লাবনে দক্ষিণ পূর্বাঞ্চলের জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবানের বিভিন্ন স্থানে আকস্মিক জলাবদ্ধতায় পানিবন্দী লাখ লাখ মানুষ। ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। চট্টগ্রাম ও কক্সবাজারে ২ শিশু সহ মারা গেছেন ৩ জন। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের শনিবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে। এছাড়া হাওড় অঞ্চলেও পানি বৃদ্ধির কারণে বাঁধ ভেঙে ডুবছে লোকালয়। কখনো ঝিরিঝিরি, আবার কখনো ভারী বৃষ্টি। নদ নদীর পানি বেড়ে তলিয়েছে লোকালয়। হাঁটু পানিতে নাজেহাল বাসিন্দারা। টানা ৫ দিনের ভারী বৃষ্টি, পাহাড়ি ঢল ও জোয়ারের প্রভাবে চট্টগ্রামে বাঁশখালী উপজেলায় ভয়াবহ রূপ নিয়েছে পরিস্থিতি। অধিকাংশ মাটির ঘর বিধ্বস্ত হয়ে গেছে। পাহাড়ছড়া এলাকায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। নিজ ঘরে খেতে পারছে না, থাকতে পারতেছে না। হাঁটু পর্যন্ত পানি, ঘর দুয়ার ভেঙে যাওয়ার মতো অবস্থা। ভারী বর্ষণে ভয়াবহ বিপর্যয়ের মুখে কক্সবাজার। ৩৫টি ইউনিয়ন প্লাবিত হয়ে পানিবন্দী লাখো মানুষ। খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে দিন কাটছে ক্ষতিগ্রস্ত মানুষের। চকরিয়ায় নৌকা ডুবে এক কিশোরীর মৃত্যু হয়। রাস্তার মধ্যে পানির যে অবস্থা, পাহাড়ি ঢল, এখনো পয়েন্টে যাওয়া হয়নি। পানিতে টইটম্বর রাঙ্গামাটির বিভিন্ন এলাকা। ঘরের ভেতরেও কোমর সমান পানি। বাধ্য হয়ে তাই ১১টি আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছেন দুর্গতরা। পানিবন্দীদের মাঝে শুকনো খাবার ও বিশুদ্ধ পানি সরবরাহ করছে প্রশাসন। এছাড়া সেনাবাহিনীর সহায়তায় সাজেক ছেড়ে গেছে আটকা পড়া পর্যটকরা। বেশ কয়েকটি এলাকায় পাহাড় ধসে বন্ধ হয়ে গেছে রাস্তা। বান্দরবানেও অপরিবর্তিত দুর্যোগ পরিস্থিতি। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে তলিয়ে গেছে বাসাবাড়ি সহ দোকানপাটও। হবিগঞ্জে ঢেউয়ের তোড়ে ভেঙে গেছে খোয়াই নদীর বাঁধের ২টি স্থান। লোকালয়ে ঢুকছে পানি। তলিয়ে গেছে ১০ গ্রামের বাড়িঘর, রাস্তা আর বিস্তীর্ণ কৃষি জমি। পানিবন্দী হাজার হাজার মানুষ। মৌলভীবাজারে ৩টি প্রতিরক্ষা বাঁধে ভাঙন দেখা দিয়েছে। অনেকে বাড়িঘর ছেড়ে উঁচু স্থানে আশ্রয় নিয়েছেন। এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে জানানো হয়েছে, এখন পর্যন্ত ৫ নদীর পানি ৯টি পয়েন্টে বিপদসীমার উপরে বইছে। বান্দরবান, কক্সবাজার জেলা এবং মৌলভীবাজার এবং হবিগঞ্জ জেলায় নদীসহ নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি বিরাজমান রয়েছে। বঙ্গোপসাগরের লঘুচাপের কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলায় ৩ নম্বর সতর্ক সংকেত চলছে। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে আকস্মিক বন্যায় বিপর্যস্ত কক্সবাজার। চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলায় পানিবন্দী লাখো মানুষ। কোথাও খাবারের সংকট, কোথাও নেই পর্যাপ্ত সহায়তা। দুর্বিষহ সময় পার করছেন দুর্গতরা। প্রশাসন বলছে শুরু হয়েছে ত্রাণ বিতরণ কার্যক্রম। বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে বিপর্যস্ত কক্সবাজার। ঘরবাড়ি, ক্ষেত খামার, ব্যবসা ও শিক্ষা প্রতিষ্ঠান ডুবে চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলায় তৈরি হয়েছে ভয়াবহ পরিস্থিতি। মাতামুহুরী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়ে ২ উপজেলার ১৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভার বিস্তীর্ণ এলাকা প্লাবিত। এতে ২ লাখের বেশি মানুষ পানিবন্দী। বন্ধ রয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠান। চরম দুর্ভোগে দিন কাটছে বন্যা কবলিত মানুষের। খুব অসহায়তার মধ্যেই আছি। যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে আমাদের নিত্যপণ্য যে জিনিসগুলো, প্রয়োজনীয় জিনিসগুলো লাগে, এগুলোর জন্য বের হওয়া লাগে, তাহলে গাড়ি চলাচল করতে পারতেছে না। বেশি পানি, বেশি অসম্ভব পানি।
অসম্ভব পানি অসুস্থ রুখি আনি না বাড়িতে খবরে নিজে পানি উঠছে বাসার মধ্যে এখনো বলছে খানা বানা কেউ দেয় নাই বুঝছেন। আচ্ছা, আমরা তো অনেক দুর্ভোগে, রাস্তার মধ্যে পানি বেশি জমা হয়ে যায়, এই জন্য বাসা বাড়িতে উঠে। কক্সবাজার টেকনাফ সড়কের রামুর কাঠির মাথা এলাকায় প্রায় 3 কিলোমিটার সড়ক পানির নিচে, বন্ধ যান চলাচল, ডুবে গেছে আশপাশের গ্রামের পর গ্রাম। খাবারের সন্ধানে নৌকা ও ঠেলা গাড়িতে ছুটছেন পানিবন্দী মানুষ। এখনো অনেক এলাকায় সরকারি সহায়তার খাবার ও বিশুদ্ধ পানি পৌঁছায়নি বলে জানান বানবাসীরা। কোনো ধরনের সহযোগিতা পাই না। আমাদের এখানে বৃষ্টি হচ্ছে 4 দিন 5 দিন মতো, পানি ডুবে আছে, এখনো কোনো সহযোগিতা পাই না আমরা। প্রশাসন বলছে দুর্গত মানুষের দুর্ভোগ কমাতে শুকনো খাবার সহ প্রয়োজনীয় সব ধরনের সহায়তা পৌঁছে দিতে কাজ চলছে। আমরা দেখে এক্সিএনের সাথে কথা বলেছি, আমরা জরুরি ভিত্তিতে সংস্কার করার জন্য আমরা স্থানীয়রা মিলে এখানকার বিএনপির নেতাকর্মীরা স্বেচ্ছাসেবকের মাধ্যমে ইনশাল্লাহ আমরা এগুলো কাজ করব। আমরা চেষ্টা করছি সকল যারা বিভিন্ন আশ্রয় কেন্দ্রে বা বিভিন্ন জায়গায় পানিবন্দী অবস্থায় আছে, বিভিন্ন কেন্দ্রে আশ্রয় নিয়েছে, তাদের সকলের জন্য আমরা চেষ্টা করছি ত্রাণের ব্যবস্থা করা, বিশেষত শুকনো খাবারের ব্যবস্থা করা। 42টা আশ্রয় কেন্দ্র খুলেছি, ওইখানে আমরা মানুষকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। ওদের এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। ইউনিয়নগুলোতে ট্যাগ অফিসার আছে, তাদের সাথে এবং তাদের সাথে কোঅর্ডিনেটর করার জন্য আমরা ইতিমধ্যে 3জন অফিসারকে নিযুক্ত করে রেখেছি সার্বক্ষণিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য। টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারে পাহাড় ধস ও পানিতে ভেসে এখন পর্যন্ত 24 জনের মৃত্যু হয়েছে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। অতিবৃষ্টি ও বানের পানিতে প্লাবিত দেশের বিভিন্ন অঞ্চল। এর মধ্যে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস জানানোর 5টি ডপলার রাডারই অচল। যদিও অধিদপ্তরের দাবি পূর্বাভাস দিতে তেমন কোনো ভূমিকা নেই রাডারের, তবে এই দাবি নাকচ করে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের গবেষক জানান, আধুনিক আবহাওয়ার পূর্বাভাসে নিখুঁত তথ্য পেতে রাডারের ভূমিকা অপরিহার্য। উজ্জ্বল হোসেনের ক্যামেরায় রৌনক নিয়ন্তার প্রতিবেদন। প্রকৃতির রুদ্ররূপ যখন দরজায় কড়া নাড়ে, তখন পূর্বাভাসেই একমাত্র ঢাল। কিন্তু সেই ঢাল যদি নিজেই ভেঙে পড়ে থাকে, তখন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের 5টি ডপলার রাডারের সবকটি এখন মেয়াদোত্তীর্ণ বা অচল। অর্থাৎ আকাশপথে ধেয়ে আসা যে কোনো আকস্মিক দুর্যোগের সামনে এই মুহূর্তে দেশের 17.5 কোটি মানুষ সম্পূর্ণ অন্ধ। বাংলাদেশের যে রাডারগুলো নষ্ট, এগুলো তো ঠিক করা উচিত, নাহলে ওইখান থেকে ভুল তথ্য আসতেছে, বলতে গেলে কিছুই কাজ না। উপগ্রহ বা স্যাটেলাইট হয়তো মেঘের ছবি দেয়, কিন্তু রাডারের মতো নিখুঁতভাবে বলতে পারে না ঠিক কত মিনিট পর কোন পাড়ায় কত তীব্রতায় আঘাত হানবে বজ্রঝড় বা টর্নেডো। এতে সবচেয়ে দুশ্চিন্তায় পড়েছেন নদীপথের যাত্রী ও সংশ্লিষ্টরা। অনেকে লঞ্চ দিয়ে যাচ্ছে, মাঝখানে একটা বিপদ হতে পারে, তখন বিপদ সংকেত ওরা পেলো না, তখন লঞ্চের যে মালিক ওরা কি ব্যবস্থা নিবে? বাংলাদেশে আপনার যে পরিমাণের এই যে নৌ সেক্টর চলতে আছে, তারপরে চলতে আছে, এটা অবশ্যই দরকার। এখন দুর্যোগপূর্ণ আবহাওয়া, আভ্যন্তরীণ নৌপথ অত্যন্ত সেন্সিটিভ একটা ইস্যু, কারণ আবহাওয়ার তথ্যের ভিত্তিতে আমরা কিন্তু আমাদের বিএসএফ এর মাধ্যমে বিভিন্ন লঞ্চে আমরা তথ্য প্রদান করি, তাদেরকে সাবধান করি। আবহাওয়া দপ্তর থেকে যদি সঠিক তথ্য আমরা না পাই, যদি কোনো তথ্যগত ত্রুটি থাকে, অবশ্যই আমাদের এই নিরাপত্তা বিঘ্ন করবে। কোটি কোটি টাকা ব্যয়ে কেনা এই আধুনিক ডপলারগুলো এখন শুধুই বিশাল কিছু লোহার কাঠামো, কখনো সফটওয়্যার জটিলতা, কখনো ভোল্টেজ ওঠানামা, আবার কখনো যন্ত্রাংশের মেয়াদোত্তীর্ণতা। অজুহাতের তালিকাটা বেশ দীর্ঘ। তাদের মতে আবহাওয়ার তথ্য দিতে রাডারের তেমন কোনো ভূমিকা নেই। এই রাডার এই ফোরকাস্টে এতগুলো ফোরকাস্টের কোনো কাজে লাগে না, একটা টুলস সেগুলো না আকাশে কাজে লাগে। এটা শুধু একটা সিম্পল একটা প্যারামিটার আবহাওয়া ফোরকাস্টে। তবে কবে নাগাদ ঠিক হবে সমস্যা, এই বিষয়ে যেন কথা বলার কেউ নেই আবহাওয়া অফিসের রাডার দেখাশোনা করার বিভাগে। টানা 2 দিন ধরে ধর্ণা দেওয়ার পর পূর্বাভাস বিভাগের এক কর্মকর্তা রাজি হলেন মুখ খুলতে। তার মতে আবহাওয়ার তথ্য দিতে রাডারের তেমন কোনো ভূমিকা নেই। রাডারের লাইফ টাইম আছে, 3টা রাডারের লাইফ টাইম শেষ হওয়ার পর এগুলি প্রক্রিয়া চলতেছে আবার নতুনভাবে চালু করার জন্য। রংপুরের রাডারটা এই কয়েকদিনের মধ্যেই চালু হয়ে যাবে। বৈদ্যুতিক গোলযোগ দেখা দিয়েছে ট্রান্সফরমারে বিকল হয়ে যাওয়ার কারণে, ট্রান্সফরমারের কাজ চলছে। তবে আগামী 2-3 দিনের মধ্যেই রাডারের আবার উপাত্ত পাওয়া যাবে আশা করা যাচ্ছে। বিমান চলাচলে রাডার একটি এমন অপরিহার্য প্রযুক্তি যা বেতার তরঙ্গ ব্যবহার করে আকাশে উড়োজাহাজের অবস্থান, গতি, উচ্চতা এবং দিক নিখুঁতভাবে নির্ণয় করে। এছাড়াও উড়োজাহাজ ট্র্যাকিং, সংঘর্ষ এড়ানো, আবহাওয়া পর্যবেক্ষণ যেমন ঝোড়ো হাওয়া, বজ্রঝড় বা প্রতিকূল আবহাওয়া শনাক্ত করে বিমানকে নিরাপদ বিকল্প পথ দেখানো ও নিরাপদ অবতরণে সহায়তা করে। তাহলে রাডারের প্রয়োজনটা কি আসলেই নগণ্য? কোনো যদি কালবৈশাখী ঝড় থেকে শিলাবৃষ্টি হয়, এটা এই তথ্যটা শুধুমাত্র রাডার থেকে
থেকে পাওয়া যায়। তারা এমন অবস্থা হয়ে গেছে তাদের কিছু লাগে না, কারণ এখানে একটা ব্যাপারটা আছে, তারা যা বলে সেটাই ওরা জানে যে তাদের কোনো দায়বদ্ধতা নাই। এই বিশেষজ্ঞের মতে আধুনিক আবহাওয়ার পূর্বাভাসে নিখুঁত তথ্য পেতে অপরিহার্য রাডার। আকাশের মেঘ হয়তো একসময় কেটে যাবে, কোনো একদিন সচল হবে বিকল হয়ে পড়ে থাকা রাডারও, কিন্তু প্রকৃতির আকস্মিক আঘাতে যে অপূরণীয় ক্ষতি হয়ে যাবে তার দায় কে নেবে? ত্রুটিপূর্ণ রাডারের অজুহাতে আমাদের দুর্যোগ মোকাবিলার আসল প্রস্তুতিটাই কি তবে জোড়াতালি রয়ে গেল? রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। বর্ষা মৌসুমে প্রবল বর্ষণে চট্টগ্রামের পাহাড় মৃত্যুকূপে পরিণত হলেও কোনোভাবেই বসবাসকারীদের সরানো যাচ্ছে না। শুধু নগরীতে গত 20 বছরে পাহাড় ধসে প্রাণ গেছে অন্তত 400 জনের, অথচ এখনও 26টি পাহাড়ে বাস করছে লাখ লাখ মানুষ। এমনকি সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা 6500 পরিবারকে সরিয়ে নিতে পারেনি জেলা প্রশাসন। একই পরিস্থিতি 3 পার্বত্য জেলাতেও। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। শুধু চট্টগ্রামের বহুল আলোচিত জঙ্গল সলিমপুরের পাহাড়ি অঞ্চলে অন্তত 1.5 লাখ মানুষের বসবাস। এর বাইরে নগরীর পাহাড়তলি, বাইজিদ, খুলশী ও পাঁচটাইশ এলাকার 26টি পাহাড়ে বসবাস আরও কয়েক লাখ মানুষের। সরকারি মালিকানাধীন 16টি পাহাড়ে 6175টি এবং বেসরকারি মালিকানাধীন বাকি 10টি পাহাড়ে 383টি পরিবার এখনও ঝুঁকির মধ্যে। পাহাড়ের পাদদেশে প্রায় সকল পরিবারই ঝুঁকিপূর্ণ, কারণ পাহাড় কখন ভেঙে পড়বে, বৃষ্টির খুব দীর্ঘ সময় বৃষ্টি হলে এটি আসলে আমরা বলতে পারি না। চট্টগ্রাম নগরীতে গত 20 বছরে পাহাড় ধসে মৃত্যু হয়েছে অন্তত 400 জনের। এর মধ্যে 2007 সালের 11 জুন একদিনের রেকর্ড বৃষ্টিতে সর্বোচ্চ 128 জনের মৃত্যু হয়। চলতি বছর পাহাড় ও পাহাড় সংলগ্ন দেওয়াল ধসে 4 জনের মৃত্যু হয়েছে। এই অবস্থায় ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের মধ্যে বেশ কয়েকটি পরিবারকে জেলা প্রশাসন বৃষ্টির শুরুতে সরিয়ে নিল, তারা আবার আগের অবস্থানে ফিরে এসেছে। জায়গা জমিন নাই, কিছু নাই, বাড়িঘর নাই, তো আমরা আর কই যাবো? আমাদেরকে বাসস্থান দেখ, আমরা চলে যাবো এখান থেকে। যখন আমাদের স্থানগুলো আমরা ঠিক করি তখন তারা অনেকেই যেতে চায় না বা গেলেও সেখান থেকে আবার চলে আসে। তারা যুক্তি দেখায় তাদের যে স্থানে তারা এখন তাদেরকে স্থানান্তর করা হয়েছে সেখান থেকে তাদের কাজের পরিবেশ দূরে। এদিকে পার্বত্য জনপদ বান্দরবনের লামায় গত 8 জুলাই পাহাড় ধসে মৃত্যু হয়েছে 2 পরিবারের 5 জনের, আর গত 1 দশকে পাহাড় ধসে মৃত্যু হয় 105 জনের। তারপরও শহরের কালাঘাট, বালাঘাট, লঙ্গিপাড়া, বনরূপা, সিদ্দিক নগর সহ লামা, আলীকদম এবং নাট্যাংছড়ির পাহাড়ি অঞ্চলে 1 লাখের বেশি মানুষ ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করছে। 2-3 দিন বৃষ্টি হচ্ছে, যে কারণে পাহাড় ধস হইতেছে। আমরা এখন বাইরে আতঙ্কতে আছি। রাতে তো বিশেষ করে আমরা ঘুমাইও না, পাহাড় ভাঙার কারণে ভয়ে থাকি, বাচ্চা কাচ্চা আছে। সম্মিলিত চিন্তা ভাবনা করে সম্মিলিত প্রয়াসে একটা কিছু করতে হবে যাতে প্রতি বছর একই দুর্যোগটা বারবার না। অপরদিকে রাঙ্গামাটি পার্বত্য জেলায় ধসের ঝুঁকিতে থাকা 82টি পয়েন্টে বসবাস 5000 পরিবারের। বিগত 2017 সালে পাহাড় ধসে মারা যায় 5 সেনা সদস্য সহ মোট 120 জন। পরের বছর অর্থাৎ 2018 সালে মৃত্যু হয় 11 জনের। তবে চলতি বছর 97টি স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটলেও কোনো প্রাণহানি হয়নি। পানি যাওয়ার তো জায়গা নাই, রাস্তা দিয়ে যাচ্ছে, বাড়ির পাশ দিয়ে যাচ্ছে, তো ভয় লাগবে না? টাকা পয়সার কারণে হয়তো জায়গা অল্প একটু নিচ্ছি, হয়তো জানি ঝুঁকিপূর্ণ আছে, হয়তো মরণ করে ভয় করতে পারতেছি না। পার্বত্য 3 জেলাতে ব্যবস্থা কার্যক্রম বন্ধ আছে, তো এটা যদি শুরু করে সরকার হয়তো খুব শীঘ্রই শুরু করবে, সেক্ষেত্রে হয়তো তাদেরকে আমরা নিরাপদ আবাসস্থল দিতে পারব। বৃহত্তর চট্টগ্রামের 5 জেলা চট্টগ্রাম, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি এবং পর্যটন নগরী কক্সবাজারে ছোট বড় কয়েক হাজার পাহাড় রয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। মৃত্যু ঝুঁকি নিয়ে পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের সবাই দরিদ্র ও ভূমিহীন, তাদের কোথাও মাথা গোঁজার ঠাঁই নেই। বিশেষজ্ঞরা বলছেন পাহাড় ধসে প্রাণহানি শুধু প্রাকৃতিক কারণে নয়, এর সঙ্গে জড়িয়ে আছে সামাজিক বাস্তবতা ও দুর্যোগ ব্যবস্থাপনার সীমাবদ্ধতা। এই অবস্থায় জনসচেতনতা বাড়াতে প্রচারণা জোরদারের উদ্যোগ নিয়েছে ফায়ার সার্ভিস, আর ঝুঁকিপূর্ণ এলাকা থেকে মানুষকে নিরাপদে সরিয়ে নিতে কাজ করছে প্রশাসন। বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। 50 বছর বয়সী সৈয়দা খাতুন অসুস্থ স্বামী আর পরিবারের 16 সদস্যকে নিয়ে কক্সবাজার শহরের বাঘখুনা এলাকার একটি পাহাড়ি চূড়ার বসতিতেই তার
শেষ আশ্রয়। প্রতি বছরই বর্ষায় পাহাড় ধসে ভাঙে ঘর, তবুও যাওয়ার আর কোনো জায়গা নেই। এবারও বসতির পাশে পাহাড়ে দেখা দিয়েছে বড় ফাটল, যে কোনো মুহূর্তে ধসে যেতে পারে সবকিছু। মৃত্যু ঝুঁকি জেনেও তাই পাহাড় ছেড়ে যেতে পারছেন না সৈয়দা খাতুন। 20 বছর বা 25 বছর বারিশা আর তো আমি জাগে করি এক বছর বাজে 5 বছর দল আবার করি। কক্সবাজার শহরের লাইট হাউস, পূর্ব ও পশ্চিম লারপাড়া, ডিগকুল, গুচ্ছগ্রাম, শুকনোছড়ি, দরিয়ানগর এলাকাসহ বিভিন্ন পাহাড়ে মানুষ প্রতিদিন মৃত্যু ঝুঁকি নিয়ে বসবাস করছেন। অনেক এলাকায় এখনও চলছে পাহাড় কেটে নতুন বসতি নির্মাণ। ঝুঁকিতে থাকা বাসিন্দাদের ভাষ্য, দারিদ্র্য, ভূমিহীনতা ও মাথা গোঁজার ঠাঁই না থাকার অসহায়ত্বে তাদের পাহাড়ের ঢাল ও পাদদেশে জীবন বাজি রেখে বসবাসে বাধ্য করেছে। পয়সা নাই, অল্প হামাই বাড়ি তালাই পারো ঝুঁকি মা টাকা জানাতি অষ্টাহারের কি বুঝুম ভারত তাকে দিই আর তখন আত্মসমর্থন নাই, আর তো ভারত টাকানো নবাই আর কি নিচে লইরি জায়গা জমি লইরি থাকিবার জন্য ভাই আর বিচল দিয়ে দূরি দরফরের মানে সারিয়ে উল্টাই লই যার গো ইন এরিয়া আর দিল্লার অসহায় এরিয়া বস্তা দিয়ে টাকা ভরের বস্তা মারা ভরের বৃষ্টি হলে সারা কোনো ঘুম নাই। পাহাড় ধসে প্রাণহানির অন্যতম কারণ শুধু প্রাকৃতিক ঝুঁকি নয়, বরং মানুষের অনীহা, সামাজিক বাস্তবতা ও দুর্যোগ ব্যবস্থাপনার সীমাবদ্ধতা। বিশেষজ্ঞরা বলছেন, আশ্রয় কেন্দ্রকে মানুষের সংস্কৃতি ও বাস্তব চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে তুলতে হবে। পাশাপাশি দুর্যোগের আগেই সচেতনতা বাড়াতে হবে। মানুষের আস্থা অর্জন ছাড়া কোনো দুর্যোগ ব্যবস্থাপনা কার্যকর হবে না। এদের আশ্রয় কেন্দ্রগুলো হচ্ছে এদের অনেক নতুন নতুন সমস্যা তৈরি করে সমাধান করার পরিবর্তে। তো সেক্ষেত্রে এরা দেখা যায় বেশিরভাগই আশ্রয় কেন্দ্রে যাওয়ার চাইতে এরা নিজেদের জায়গায় থাকা অথবা আত্মীয় স্বজনের জায়গায় যাওয়াটাকে বেশি প্রেফার করে। ফায়ার সার্ভিস ও জেলা প্রশাসন জানিয়েছে, পাহাড় ধসের ঝুঁকি মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধি, প্রচারণা এবং ঝুঁকিপূর্ণ এলাকার মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা আরেকটা চিন্তাধারা করেছি, আমরা কিছু ব্যানার করে, কিছু হ্যান্ডবিল করে আমরা এই সব জায়গায় আমরা প্রচার করব আগামী কয়েকদিনের মধ্যে। আমরা জনপ্রতিনিধিকে কাজে লাগাচ্ছি, আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দকে কাজে লাগাচ্ছি, যাতে আমরা তাদেরকে সেখান থেকে ঝুঁকিপূর্ণ জায়গা থেকে সরিয়ে আনতে পারি। কক্সবাজারে 20টিরও বেশি পাহাড়ে হাজারো মানুষের বসবাস। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। দুর্গত মানুষের পাশে থাকতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার। এরই মধ্যে দুর্গত এলাকায় পৌঁছে গেছে 2500 মেট্রিক টন চাল। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বরাদ্দ দেওয়া হয়েছে 2,15 লাখ টাকা সহায়তা। মিরপুরে এক অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। কয়েকদিনের ভারী বৃষ্টিতে দেশের পার্বত্য অঞ্চল সহ বেশ কয়েকটি জেলায় বিপর্যস্ত জনজীবন, আকস্মিক প্লাবনে পানিবন্দী লাখ লাখ মানুষ। চট্টগ্রাম অঞ্চলের এই দুর্যোগ মোকাবেলায় 10টি পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুর্গত এলাকায় চালু করা হয়েছে 1057টি আশ্রয়ণ কেন্দ্র। এরই মধ্যে জিআর রিলিফের আওতায় ক্ষতিগ্রস্ত 5 জেলায় 2,15 লাখ টাকার নগদ সহায়তা ও প্রায় 3,500 মেট্রিক টন চাল পৌঁছে দেওয়া হয়েছে। পাহাড়ে জরুরি সেবা পৌঁছাতে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনীও। প্রধানমন্ত্রীর সহায়তায় বার্তা পৌঁছে দিতে জনপ্রতিনিধিদের দুর্গত এলাকায় অবস্থানের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি দুর্গত এলাকার এইচএসসি পরীক্ষাও স্থগিত করা হয়েছে। প্রধানমন্ত্রীর মুখপাত্র মাহাদি আমিন শুক্রবার ফেসবুক পোস্টে এসব কথা জানান। এর আগে রাজধানী মিরপুর সরকারি বাংলা কলেজ এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন আরও জানান, দুর্গত মানুষদের পাশে থাকতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। স্বল্প সময়ের ভেতরে 2,15 লক্ষ টাকা নগদ অর্থ সহায়তা দিয়েছেন। নিশ্চিত করেছেন 1000-এর বেশি আশ্রয় কেন্দ্র চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান এবং খাগড়াছড়ি এই 5টি জেলায় উন্মুক্ত করা হয়েছে। বৈষম্যহীন মেধাভিত্তিক বাংলাদেশ গড়াই সরকারের লক্ষ্য বলেও জানান মাহাদি আমিন। বাংলাদেশকে আমরা নতুনভাবে। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামের বাঁশখালী, সাতকানিয়া সহ প্লাবিত এলাকা পরিদর্শন করে ত্রাণ বিতরণ করেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। দুর্গত এলাকাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত ত্রাণ সরবরাহে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। পাহাড় ধসে নিহতদের প্রত্যেকের পরিবারকে আর্থিক অনুদান দেওয়ার ঘোষণা দেন জামায়াত আমির।
শুক্রবার সকালে চট্টগ্রামের বাঁশখালী, সাতকানিয়া সহ প্লাবিত এলাকা পরিদর্শন করে ত্রাণ বিতরণ করেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। বাঁশখালী এলাকায় বন্ধ সুইচ গেট খুলে দেওয়ার দাবি জানিয়ে দ্রুত ত্রাণ সরবরাহ নিশ্চিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। সরকার চাইলেও রাতারাতি সবকিছু সব দুঃখ দূর করতে পারবে না, কিন্তু সরকারের দায়িত্ব আছে। সরকার যেন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অগ্রাধিকার দিয়ে এই এলাকাগুলোকে দেখে। পাহাড় ধসে নিহতদের প্রত্যেকের পরিবারকে আর্থিক অনুদান দেওয়ার ঘোষণাও দেন জামায়াত আমির। পাহাড় ধসে 33 জন মানুষ এ পর্যন্ত মারা গেছেন। আমরা এই পরিবারগুলোর পাশে দাঁড়াবো। আজকে এখান থেকেই আমরা আল্লাহর উপর ভরসা করে ঘোষণা দিচ্ছি যে প্রত্যেকটা ক্ষতিগ্রস্ত ব্যক্তির জন্য পরিবারের হাতে আমরা 50,000 টাকা করে ছুলে দেব। এর আগে সকালে চট্টগ্রাম পৌঁছে তিস্তার বাঁধ খুলে দিলে রংপুর বিভাগেও বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে মন্তব্য করেন বিরোধী দলীয় নেতা। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন আমাদের পক্ষ থেকে জোরালো দাবি উত্থাপন করা হয়েছে। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। কয়েকদিনের বৃষ্টিতে জমে থাকা পানিতে ব্যাপক হারে এডিস মশার বংশ বিস্তারের শঙ্কা দেখা দিয়েছে। এই মৌসুমে ডেঙ্গুর মারাত্মক ঝুঁকিতে আছে ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগ। বেশিরভাগ জেলায় লার্ভার ঘনত্ব বেশি থাকায় আগস্ট সেপ্টেম্বরে পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে বলে শঙ্কা জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। মনির হোসেনের রিপোর্ট। দেশে শুরু হয়েছে ডেঙ্গু মৌসুম। এর মধ্যে বিগত কয়েকদিনের টানা বৃষ্টিতে শঙ্কা তৈরি হয়েছে জনস্বাস্থ্য হুমকির। কোথাও কোথাও জমে থাকা পানিতে জন্ম নিতে পারে অধিক হারে এডিস মশা। ইতোমধ্যে হাসপাতালেও বাড়তে শুরু করেছে ডেঙ্গু রোগের সংখ্যা। তীব্র জ্বর, শরীর ব্যথা সহ নানা উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছেন রোগীরা। পরীক্ষায় যাদের বেশিরভাগেরই ডেঙ্গু শনাক্ত হচ্ছে। আমার গায়ে প্রচণ্ড পরিমাণ ব্যথা শুরু হচ্ছিল। এবার ব্যথার পরে আমার জ্বর আসছিল। জ্বর 3 দিনে টানা 104-103 ডিগ্রি জ্বর। 2-1 দিন খিচুনি ওঠার পরে মনে করছে যে ট্যাবলেট খেলে ঠিক হয়ে যাবে। তা মনে করেন একদিনের পরে আবার সেই খিচুনি উঠছে। এবার ডেঙ্গু মৌসুম নিয়ে শঙ্কিত বিশেষজ্ঞরাও। কীটতত্ত্ববিদ ও মশা গবেষকদের মতে দেশের অধিকাংশ জেলায় মশার লার্ভা ইন্ডেক্স 20-এর বেশি। আগামী আগস্ট বা সেপ্টেম্বর যে কোনো একটি মাসে ভয়াবহ রূপ ধারণ করতে পারে ডেঙ্গু। আর মারাত্মক ঝুঁকিতে আছে বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের বেশ কিছু জেলা। যখন কোনো একটি জায়গাতে ব্রুটো ইন্ডেক্স 20 বা 20-এর উপরে থাকে তখন ধরে নেওয়া হয় ওই এলাকাতে এডিস মশা বাহিত রোগ, বিশেষ করে ডেঙ্গি এবং চিকুনগুনিয়া বারবার একটি ঝুঁকি তৈরি হয়। আমাদের মডেল প্রেডিকশন যেটা বলছে সেটি হচ্ছে আগস্ট অথবা সেপ্টেম্বর যে কোনো একটি মাসে ডেঙ্গু বেশ ব্যাপকতা নেবে। বিশেষ করে বরিশাল ডিভিশনের জেলাগুলো, চট্টগ্রাম ডিভিশনের বেশ কয়েকটি জেলা, ঢাকার আশেপাশে যেমন গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, ময়মনসিংহ, চাঁদপুর, কুমিল্লা। আগাম প্রস্তুতিতে আগস্ট সেপ্টেম্বরের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব বলে মনে করেন এ বিশেষজ্ঞ। বলেন, প্রশাসন ও জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এডিসের প্রজনন স্থল ধ্বংস করতে হবে। প্রথম যেটা প্রয়োজন সেটা হচ্ছে এডিস মশার প্রজনন স্থল ধ্বংসের কার্যক্রমটা জোরদার করা। আমরা যদি এডিস মশার প্রজনন স্থল সিরিয়াসলি এখন কন্ট্রোল করতে পারি তাহলে হয়তো আগস্ট সেপ্টেম্বরে এই পরিস্থিতিটা হবে না। গত বছরও দেখা যায় ডেঙ্গু ভয়াবহত ছড়ায় কয়েকটি বিভাগে। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত ছিল বরিশাল বিভাগে, আর মৃত্যু বেশি হয়েছে ঢাকার দক্ষিণ সিটিতে। এবারের পরিসংখ্যানেও দেখা যাচ্ছে প্রায় একই রকম। এখন পর্যন্ত বেশি আক্রান্ত বরিশাল এবং মৃত্যু বেশি ঢাকা উত্তর সিটিতে। মনির হোসেন, সময় সংবাদ, ঢাকা। এবার ফিফা বিশ্বকাপের খবর। আবারও স্পেনের জয়ের নায়ক মিকেল মেরিনো। ম্যাচের শেষ মুহূর্তে তার গোলেই সেমিফাইনালে উঠেছে লা রোহারা। অন্যদিকে থিবো কার্তোয়ার ইনজুরিতে সর্বনাশ হয়েছে বেলজিয়ামের। এ তারকা গোল রক্ষক মাঠ ছাড়ার পরই গোল হজম করে আসর থেকে ছিটকে পড়ে রেড ডেভিলরা। এবারের আসরে প্রথম গোল হজম করলেও শেষ পর্যন্ত 2-1 ব্যবধানে জিতে শীর্ষ 4-এর টিকিট কেটেছে স্পেন, যেখানে তাদের প্রতিপক্ষ ফ্রান্স। লস অ্যাঞ্জেলেস থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। স্প্যানিশ ফিয়েস্তার আবহে আরও বর্ণিল হলিউডের শহর। ফিফা বিশ্বকাপ শিরোপার পথে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার আনন্দে আত্মহারা ওরা। লস অ্যাঞ্জেলেসে ম্যাচ মানেই গ্যালারিতে রূপালী পর্দার তারকাদের মেলা। 70,000-এরও বেশি দর্শকের মাঝে ক্যামেরা আলাদাভাবে খুঁজে নিয়েছে ব্র্যাড পিট,
পেনেলোপে ক্রুজদের। তবে এদিনের মূল চরিত্র হয়ে ওঠেন মিকেল মেরিনো। আবারও ফুয়েন্তের ট্রাম্প কার্ড 30 বছর বয়সী মিডফিল্ডার ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালকে বিদায় করার পর এবার শেষ মুহূর্তে গোল করে কাঁদালেন বেলজিয়ামদের। ম্যাচ জুড়ে আক্রমণের পর আক্রমণ করে গেছে স্পেন। বেলজিয়ামের 5টি শটের বিপরীতে মোট 18টি শট নিয়েছে তারা, যার মধ্যে 8টি ছিল অন টার্গেট। 30 মিনিটে ফ্যাবিয়ান রুইজের গোলে প্রথম লিডও ছিল তাদেরই। যদিও সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে প্রথমার্ধে মাথা নত করেনি বেলজিয়াম। টিমোথি কাস্তানিয়ের ক্রস থেকে শার্লে দি কেতেলারের হেডে 41 মিনিটে সমতায় ফেরে রেড ডেভিলস। এবারের বিশ্বকাপে এই প্রথম গোল হজম করে স্পেন। প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও প্রতিপক্ষের ডিফেন্ডারদের স্বস্তিতে থাকতে দেয়নি লা রোহা ফরওয়ার্ডরা। লামিন ইয়ামাল, দানি ওলমো, মিকেল ওয়ারজাবালদের সামনে লড়াই করে গেছেন থিবো কোর্তোয়া, কিন্তু ভাগ্য সঙ্গ দেয়নি। 71 মিনিটে ইনজুরি নিয়ে মাঠ ছাড়তে বাধ্য হন তারকা গোলরক্ষক। বদলি হিসাবে নামেন সেনে লামেন্স। অনেকটা ব্যাকফুটে থেকেই বাকি সময়টা খেলতে হয়েছে বেলজিয়ামকে। দু দলের দুই পরিবর্তন বদলে দিয়েছে ম্যাচের চিত্র। একদিকে কোর্তোয়ার মাঠ থেকে উঠে যাওয়া, আরেকদিকে মেরিনোর 86 মিনিটে মাঠে নামা। সাবস্টিটিউট হিসেবে নামার 2 মিনিটের মধ্যেই বল জালে জড়ান মেরিনো। কিছুই করার ছিল না কোর্তোয়ার। আর বিশ্বকাপের মঞ্চে নিজেকে প্রমাণের সুযোগ নষ্ট করার হতাশা গ্রাস করে সাবস্টিটিউট গোলকিপার লামেন্সকে। কুবার্সির শট তার হাত থেকে ফসকে গেলে ফিরতি শটে গোল করেন মেরিনো। শেষ পর্যন্ত আর কোনো নাটকীয়তা ছিল না। 2-1 গোলে জিতে সেমিফাইনালের মঞ্চে পা রাখে স্পেন। আর হয়তো বিশ্বকাপ থেকে বেলজিয়ামের এই বিদায়ের মধ্য দিয়েই ডি ব্রুইনা, লুকাকুদের গোল্ডেন জেনারেশনের সমাপ্তি ঘটল। শেষ মুহূর্তের গোলে বেলজিয়ামকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে স্পেন। সেখানে তাদের শক্ত প্রতিপক্ষ ফ্রান্স। লস্কর আল মামুন, সময় সংবাদ, লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম, যুক্তরাষ্ট্র। বৃষ্টি মাথায় নিয়ে স্পেন বেলজিয়াম কোয়ার্টার ফাইনাল উপভোগ করেছে বাংলাদেশি ফুটবল প্রেমীরা। হাড্ডাহাড্ডি লড়াই শেষে যোগ্য দল হিসেবে শেষ 4-এর লা রোহা। তবে সেমিফাইনালে ফ্রান্স বাধা টপকাতে ইয়ামাল ওলমোদের আরও নিখুঁত হতে হবে বলে মনে করেন স্পেন ভক্তরা। একদিকে টানা বৃষ্টি, অন্যদিকে ফুটবল উন্মাদনা। প্রাকৃতিক বাধাকে হার মানিয়ে টিএসসির প্রাঙ্গণে জড়ো হন শত শত ফুটবল প্রেমী। কারণ গুরুত্বপূর্ণ কোয়ার্টার ফাইনালে স্পেন বেলজিয়াম লড়াই মিস করার সুযোগ ছিল না কারোই। কঠিন লড়াই শেষে বেলজিয়ামকে হারিয়ে শেষ 4-এর টিকিট কেটেছে স্পেন। আর সেই জয়কে ঘিরে টিএসসিতে জমেছে ভক্তদের উচ্ছ্বাস। কেউ পতাকা হাতে, কেউ জার্সি গায়ে। বৃষ্টির রাতেও ফুটবল উৎসব ছিল পুরো দমে। ফ্রান্সের সাথে সেমিফাইনাল দেখা হবে, হাড্ডাহাড্ডি লড়াই হবে। ইউরোপের মতন আমরা চ্যাম্পিয়ন হয়ে ফাইনালে যাব এবং ফাইনালে যে প্রতিপক্ষই আসুক না কেন, আশা করি আর্জেন্টিনা আসুক, তাদের সাথে ভালো খেলে আমরা ইনশাল্লাহ কাপ জিতবো। আর্জেন্টিনা স্পেন যেই কাপ নেক আমাদের কোনো কষ্ট নাই। তবে সেমিফাইনালে স্পেনের সামনে অপেক্ষা করছে এখন পর্যন্ত টুর্নামেন্টের সবচেয়ে কঠিন প্রতিপক্ষ ফ্রান্স। এমবাপ্পে, দেমবেলে, অলিসেরা বড় চ্যালেঞ্জে ফেলবে লা রোহাদের। ভক্তদের মতে ইয়ামাল অলমোদের আরও নিখুঁত হওয়া প্রয়োজন। সামনে যেহেতু ফ্রান্সের সামনে মুখোমুখি হতে হবে, সেখানে একটু কনফিউশন রয়েছে। কারণ ফ্রান্স অবশ্যই ধারাবাহিকভাবে ভালো ফুটবল খেলছে, ওদের সাথে একটু হাড্ডাহাড্ডি হবে। তাদের যে টিকি টাকা পাস সেটা একটু দুর্বল, অ্যাকোরেট হচ্ছে না, অ্যাকোরেট নিতে পারতেছে না। তো এটা এই ভুলগুলো শুধরে নিলে স্পেন আশা করে কাপ নিতে পারবে। 2024 সালের ইউরোর বদলা হয়তো ফ্রান্স অবশ্যই নেবে। ইজি চান্সগুলো মিস করছে, যেগুলো ফ্রান্সের সাথে যদি করে তাহলে অবশ্যই ফ্রান্স জিতবে। স্পেন জয় উদযাপনের মাঝে উঠে এসেছে আরেকটি নাম, পর্তুগাল। অনেকের আক্ষেপ, এই জায়গায় যদি থাকতেন ক্রিস্টিয়ানো রোনালদোর দল, তাহলে আবহ থাকতো আরো জমজমাট। পর্তুগাল থাকলে আসলে দর্শক সমর্থক আরো বেশি পাওয়া যেত। পর্তুগাল আর স্পেনে খেলা যদি হইতো তাহলে দেখা যেত যে আজকে টিএসসিতে এখানে বৃষ্টি হোক, ঝড় হোক, হ্যাঁ, এখানে লাখখানেক মানুষের আসলে একটা মহল পাওয়া যেত আর কি। বুধবার ডালাসে আসরের প্রথম সেমিফাইনালে ফ্রান্সের চ্যালেঞ্জ নেবে স্পেন। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। ফিফা বিশ্বকাপের আরও খবর থাকছে সংবাদের শেষ অংশে। ভোরের সময় আরও থাকছে সংকোচনমূলক মুদ্রানীতিতে সুদ হার বেড়ে বেসরকারি বিনিয়োগ কমার শঙ্কা উস্কে দিতে পারে মূল্যস্ফীতিও। ঋণ প্রাপ্তি সহজ করতে তারল্য প্রবাহ নিশ্চিতের তাগিদ।
সাজাপ্রাপ্ত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে আইনগত নিষেধাজ্ঞা মেনে চলতে হবে সব গণমাধ্যমকে অনুরোধ করা হয়েছে। শুক্রবার সরকারি তথ্য বিবরণীতে এই অনুরোধ জানানো হয়। তথ্য বিবরণীতে দেশের সব প্রিন্ট, ইলেকট্রিক, অনলাইন সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্মগুলোর দৃষ্টি আকর্ষণ করে বলা হয়, 2024 সালের 5 ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ক্ষমতাচ্যুত ও পলাতক শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছে। দেশের প্রচলিত আইনে আদালতের সাজাপ্রাপ্ত পলাতক অপরাধীর কোনো বক্তব্য, সাক্ষাৎকার, অডিও, ভিডিও, ভাষণ, গণমাধ্যম প্রচারের ব্যাপারে আইনগত নিষেধাজ্ঞা রয়েছে। এই অবস্থায় আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে শেখ হাসিনার ভাষণ, বিবৃতি বা বক্তব্য প্রচার বা প্রকাশ না করার অনুরোধ করা হয় তথ্য বিবরণীতে। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার মৃত্যুদণ্ডের রায় কার্যকর করার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বিকেলে আন্তর্জাতিক এসএমই দিবস উপলক্ষে রাজধানীর কাকরাইলে আইইডিবি ভবনে ন্যাশনাল এসএমই অ্যাসোসিয়েশন আয়োজিত আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে একথা বলেন নাহিদ। বলেন, শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবে শুধু ফাঁসি কার্যকরের জন্য। কূটনৈতিক প্রক্রিয়ায় তাকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকরে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি। ডিসেম্বরে কেউ একজন দেশে ফেরার পরিকল্পনা করছেন, আমরাও চাই দেশে ফিরবে ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্য। বাংলাদেশে রায় হয়ে গিয়েছে, এই সরকারের উচিত যথাযথ কূটনৈতিক আইনি প্রক্রিয়ায় গণহত্যাকারীকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা। আমি মনে করি এটাও দেশের স্থিতিশীলতার জন্য একটা বড় একটা উদ্যোগ হবে। এছাড়া অন্য কোনো পরিকল্পনা যদি কেউ ভাবে তাহলে সেটা কারোর জন্যই ভালো হবে না। নরসিংদীর মেথিকান্ডা রেল স্টেশনে বৃদ্ধা বুবি হত্যা ও তার জমানো টাকা লুটের ঘটনায় মূল হোতাসহ 6 জনকে গ্রেফতার করেছে র্যাব 11। রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। মাদক কেনার টাকার জন্যই বুবির ওপর হামলা চালানো হয়েছিল বলে জানিয়েছেন র্যাব। কথা বলতে পারতেন না, ছিল না কোনো আপনজন। 25 বছর ধরে নরসিংদীর মেথিকান্ডা রেলওয়ে স্টেশনের প্রতিটি ধূলিকণা চিনেছিল তাকে। প্ল্যাটফর্মের মানুষগুলোর কাছে বুবি নামে পরিচিত ছিলেন 70 বছরের বৃদ্ধা ববি বেগম। বিনা পারিশ্রমিকে স্টেশনের প্ল্যাটফর্ম ঝাড়ু দিয়ে তিনি খুঁজে নিয়েছিলেন বেঁচে থাকার ঠিকানা। তবে শেষ বয়সে এসে মানুষের নির্মমতা দেখতে হলো তাকে। গেল 4 জুলাই গভীর রাতে ঘুমন্ত এই বৃদ্ধাকে নির্মমভাবে পিটিয়ে চোখ মুখে আঘাত করে ছিনিয়ে নেওয়া হয় তার অনেক কষ্টে জমানো প্রায় 40,000 টাকা। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গেল 7 জুলাই মৃত্যু হয় তার। বুবির এই নির্মম বিদায় নাড়িয়ে দেয় পুরো দেশকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ক্ষোভ ছড়িয়ে পড়ে। সবার একটাই দাবি, হত্যাকারীদের বিচার। অবশেষে এই হত্যাকাণ্ডে জড়িত মূল হোতাসহ 5 জনকে গ্রেফতার করেছে র্যাব 11। প্রথমে আমরা 3 জনকে গ্রেফতার করি নরসিংদী জেলা থেকে। 2 জন ওই ঘটনাস্থল অর্থাৎ নরসিংদী এলাকায় ছিল না। পরবর্তীতে তারা ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলাতে চলে যায়। তখন আমরা আমাদের র্যাব 9-এর সহায়তায় ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার করি। হত্যাকারীরা মাদকাসক্ত ছিল জানিয়ে র্যাব জানায়, মূলত নেশার টাকা জোগাড় করতেই বুবির ঘরে হামলা চালায় ওই দুর্বৃত্তরা। ওনার দীর্ঘদিনের সঞ্চিত অর্থ তার কাছে ছিল, এটা দুর্বৃত্তরা জেনে যায় এবং ধারণা করা যায় যে এই অর্থ নেওয়ার জন্যই তারা আসলে হামলা করে। গ্রেফতার 5 জনের মধ্যে 3 জনের বিরুদ্ধে অতীতেও মাদক আইনে মামলা হয়েছিল বলে ব্রিফিংয়ে জানানো হয়। স্টেশন মাস্টার দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরো থাকছে। ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেনে একের পর এক পাথর নিক্ষেপ, দৃষ্টিশক্তি হারানো সহ আহত অনেকে। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি, পদক্ষেপ নিচ্ছে রেলওয়ে পুলিশ। আকর্ষণমূলক মুদ্রানীতিতে সুদহার বেড়ে বেসরকারি বিনিয়োগ কমার শঙ্কা দেখছেন খাত সংশ্লিষ্টরা, যা নতুন বাজেটে বিনিয়োগ বৃদ্ধির পরিকল্পনার সঙ্গে সাংঘর্ষিক।
চাহিদা মতো পণ্য সরবরাহ নিশ্চিত না করে সংকোচনমূলক মুদ্রানীতি দেয়ার মূল্যস্ফীতি আরও উস্কে যাবে বলেও বিশ্লেষণ অর্থনীতিবিদদের। এ অবস্থায় ঋণ প্রাপ্তি সহজ করতে তারল্য প্রবাহ নিশ্চিত করতে হবে কেন্দ্রীয় ব্যাংককেই, এমন তাগিদ উদ্যোক্তাদের। SM আরিফিনের রিপোর্ট। সদ্য বিদায়ী 2025-26 অর্থ বছরের জানুয়ারি থেকে জুন সময়ে বেসরকারি খাতে ঋণ প্রবাহ 8% বাড়ানোর পরিকল্পনা করে কেন্দ্রীয় ব্যাংক। সবশেষ মে মাসের হিসাবে যা দাঁড়িয়েছে 4.98%। আগের মাস এপ্রিলে 22 মাসের মধ্যে সর্বনিম্ন 4.75% প্রবৃদ্ধি দেখে বেসরকারি খাত। এমন বাস্তবতায় কিছুটা পিছু হটেছে বাংলাদেশ ব্যাংক। 2026-27 অর্থ বছরের জুলাই থেকে ডিসেম্বর সময়ে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্য ধরা হয়েছে 6.8%। ঋণ প্রবাহ বাড়াতে রাখা হয়েছে নানা নীতি সহায়ক কৌশল ও প্রণোদনাও। তবে অপরিবর্তিত 10% নীতি সুধার কাঙ্ক্ষিত বিনিয়োগে বড় বাধা হিসেবে দেখছেন উদ্যোক্তারা। 15%, 16%, 16.5% পর্যন্ত ইন্টারেস্ট রেট দিয়ে আমাদেরকে এখন সাফার করতে হচ্ছে। ব্যাংকের সুবিধা কোনোটাই কিন্তু বাদ নাই, সবই তারা আদায় করে নিচ্ছে। প্রকারান্তরে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। উদ্যোক্তারা বলছেন, অর্থনীতির কঠিন সময়ে ঋণ প্রাপ্তি সহজ করার উদ্যোগ নিতে হবে কেন্দ্রীয় ব্যাংককেই। তারল্য সহায়তা দেওয়ার ক্ষেত্রে ব্যাংকগুলোর সক্ষমতা যাচাইয়ে জোর দেওয়ার তাগিদ তাদের। কোন ব্যাংকগুলোকে সাপোর্ট করতে হবে, কোন ব্যাংকগুলোকে আসলে ছোট করে নিয়ে আসতে হবে, এই ব্যাপারটা কিন্তু বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতিতে খুব স্পষ্টভাবে আসেনি। সো এটা একটা বড় চ্যালেঞ্জ আমাদের জন্য। কারণ আপনি কি এইলিং ব্যাংকগুলোকে বাঁচানোর জন্য টাকা দিবেন, নাকি আপনি ভালো ব্যাংকগুলোকে টাকা দিবেন যাতে তারা, এই ব্যাংকগুলো দুর্বল হয়ে পড়েছে, তারা যেই মার্কেটে যে গ্যাপটা ক্রিয়েট করছে সেটা রিকভার করতে পারবে। নতুন অর্থ বছরের ঘাটতি বাজেট পূরণে 1,27,000 কোটি টাকা অভ্যন্তরীণ ঋণ নেবে সরকার, যা ঋণ প্রাপ্তির হিস্সা কমাবে বেসরকারি খাতের। এতে উৎপাদন কমলে লাগাম টানা সম্ভব হবে না মূল্যস্ফীতির। এই অবস্থায় ব্যক্তি খাতে বিদেশি ঋণের সুষম বন্টন নিশ্চিতের পরামর্শ দিচ্ছেন এই অর্থনীতিবিদ। সরকার তার বড় আকারের এডিপি যেটি ঘোষণা করেছেন, সেটি করতে গিয়ে যে ঋণের চাহিদার মধ্যে পড়েছেন, সেটি এখন দেখতে পাচ্ছে মুদ্রানীতি দিয়ে সেটিকে সহায়তা করবার জন্য এটি ঘোষণা করা হয়েছে। সরকার যদি ব্যাংক ব্যবস্থা থেকে উচ্চমাত্রায় ঋণ গ্রহণ করেন, তাহলে উচিত হবে বাংলাদেশ ব্যাংকের আন্তর্জাতিক বাজার থেকে ঋণ গ্রহণ করে সেটা যাতে বেসরকারি খাতের জন্য ঋণ সরবরাহ বৃদ্ধি করা যায়। আগামী 6 মাসে অভ্যন্তরীণ ঋণ প্রবাহ 10.5% উন্নীত করতে চায় বাংলাদেশ ব্যাংক। সবশেষ মে মাসে যা অর্জিত হয়েছে 8.63%। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। বিশাল জায়গার পাশাপাশি 22,000 কোটি টাকা বিনিয়োগ করেও আয়ের লভ্যাংশ মিলবে মাত্র 15%। শাহজালাল বিমানবন্দরে তৃতীয় টার্মিনাল পরিচালনার লভ্যাংশ নিয়ে জাপানের সঙ্গে এমনই অবাস্তব চুক্তি করেছিল আওয়ামী লীগ সরকার, যা দ্বিপাক্ষিক আলোচনার ভিত্তিতে 27% উন্নীত করেছে বিএনপি সরকার। এতে কিস্তি পরিশোধ সহ সরকার লাভজনক অবস্থায় থাকবে বলে জানিয়েছেন বিমান প্রতিমন্ত্রী। যদিও এ পরিমাণেও অসন্তোষ জানিয়ে আরও বৃদ্ধির দাবি খাত সংশ্লিষ্টদের। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। মূল্যবান বিশাল জায়গা আর 22,000 কোটি টাকার বিনিয়োগে নির্মিত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। এত সব দায় দিয়েও টার্মিনালটির অপারেশনাল লভ্যাংশের মাত্র 15% পেত বাংলাদেশ। ঋণ প্রদানকারী উন্নয়ন সহযোগী দেশকে টার্মিনাল পরিচালনার দায়িত্ব দেওয়া হবে, আর সেখান থেকে নামমাত্র লভ্যাংশ পাওয়ার এমন অবান্তর চুক্তি করেছিল আওয়ামী সরকার। কিভাবে তারা কন্ট্রাক্টটা করেছিল যে 15% রেভিনিউ শেয়ার, তার পিপি মডেল হয়েছিল, যেহেতু 15% কন্ট্রাক্ট করা ছিল। মন্ত্রণালয় জানায়, বিএনপি সরকার গঠনের পর 2 দফা বৈঠক করে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের রেশ ধরে 2 বারে 12% বাড়িয়ে সবশেষ বাংলাদেশ পাবে 27%। 2 পর্বে একবার 22% পর্যন্ত দেওয়ার কথা ছিল, তারপরে আমরা আরও রিকোয়েস্ট করার পরে তাদেরকে কনভিন্স করে আমরা এটা 27% উন্নীত করতে পেরেছি। এদিকে বিশাল বিনিয়োগের বিপরীতে 1/3 কম লভ্যাংশ নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। যদিও নির্ধারিত হারেই কিস্তি পরিশোধের পাশাপাশি লাভজনক অবস্থায় থাকার কথা জানান প্রতিমন্ত্রী। যুক্তিসঙ্গত কোনো কারণ দেখি না কেন 73-27 রেশিও হবে। এখানে তো জাপানিজ কনসোর্টিয়াম যারা কাজ করছে, তাদের তো কোনো ইনভেস্টমেন্ট নেই, তাদের যেটা তাদের লোন আছে, তাদের কাছ থেকে টাকা লগ্নি করে এটাকে করা হয়েছে এবং এটা প্রতি মাসে মাসে এটাকে ফেরত দিতে হবে উইথ ইন্টারেস্ট। সো কাজে এমন না যে এটা তাদের কাছ থেকে আমরা কোনো দান হিসেবে পেয়েছি বা গ্র্যান্ট হিসেবে পেয়েছি। আমরা হিসাব করে দেখেছি যে আমরা অন্তপক্ষে আমাদের যে ইনস্টলমেন্টগুলি আছে সেগুলি আমরা পে করতে পারবো এই টাকার মধ্যে,
করেও কিছু লাভ থাকবে। বিশ্বমানের করে নির্মিত এই স্থাপনায় মূল টার্মিনাল 2,30,000 বর্গমিটার হলেও পার্কিং সহ আশপাশ মিলিয়ে এর বিস্তার প্রায় 10 লাখ বর্গমিটার জুড়ে। ঋণের 16,000 কোটি টাকা কিস্তিতে বাংলাদেশ সরকারকে পরিশোধ করবে সিভিল এভিয়েশন। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। এক অর্থ বছরের ব্যবধানে বেনাপোল বন্দর দিয়ে পণ্য আমদানি কমেছে 1,93,000 মেট্রিক টন। লক্ষ্যমাত্রার চেয়ে রাজস্ব ঘাটতি রয়েছে 4,731 কোটি টাকা। ব্যবসায়ীরা বলছেন, শুল্ক ফাঁকি, পণ্য খালাসে ধীর গতি, বাণিজ্য নিষেধাজ্ঞা ও উচ্চ শুল্কের কারণেই এ অবস্থা। কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষ বলছে, অনিয়মকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। বেনাপোল প্রতিনিধি আজিজুল হকের তথ্য ও শাওন হোসেনের ছবিতে রিপোর্ট। 2025-26 অর্থ বছরে বেনাপোল কাস্টম হাউসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল 8,370 কোটি টাকা। সংশোধিত লক্ষ্যমাত্রা দ্বারায় আরও বেশি 11,290 কোটি টাকা। কিন্তু অর্থ বছর শেষে আদায় হয়েছে মাত্র 6,559 কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় 42% কম। 10,000 কোটি টাকার ঊর্ধ্বে রাজস্ব আদায় হওয়ার কথা, কিন্তু বিভিন্ন কুচক্র মহলের ষড়যন্ত্রের কারণে, অনিয়মের কারণে সেই পরিমাণ রাজস্ব আদায় হচ্ছে না। এক শ্রেণীর অসাধু ব্যক্তিরা মাল ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করে নিয়ে আসছে, কিন্তু সরকারের কোনো রাজস্ব না দিয়ে তারা ট্রাক ভর্তি করে তারা পণ্য পাচার করছে। বাণিজ্যিক নিষেধাজ্ঞা বিভিন্ন পণ্যের উপরে দেওয়া হয়েছে, যার কারণে বেনাপোল স্থলবন্দর দিয়ে বাণিজ্য একেবারে ধসের মুখে। রাজস্ব আদায় বাড়াতে নিজেদের তৎপরতার কথা জানায় বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষ। যেগুলো আমাদের দেশেই তৈরি হচ্ছে সেগুলো এখন আর আমদানি করছি না আমরা, যার ফলে আমাদের আমদানির পরিমাণ গত অর্থ বছরের তুলনায় এই অর্থ বছরে বেনাপোল স্থলবন্দর দিয়ে কিছুটা কমেছে। মিথ্যা ঘোষণায় আটককৃত যে সকল কনসাইনমেন্ট ছিল সেগুলো কাস্টমস আইন অনুসারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের মিসডিক্লারেশনের যে কোনো ধরনের পণ্য আমরা ক্ষেত্রে সচেতন আছি। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর তথ্য, উচ্চ মূল্যের ফল, শাড়ি ও 3 পিসের আমদানি গত বছরের তুলনায় কমেছে। আমদানি বন্ধ রয়েছে সুতা, গম, চিনি সহ বেশ কয়েকটি পণ্যের। সময় সংবাদ, বেনাপোল। রাজধানীর মোহাম্মদপুরের আজিজ মহল্লায় একটি 3 তলা ভবনের একাংশ ধসে একদিকে হেলে পড়েছে। এখনো ভবনটি খালি না করায় ঝুঁকি আর আতঙ্ক নিয়ে অবস্থান করছে 12 পরিবার। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ ভবনটি নিয়ে বারবার সতর্ক করা হলেও কোনো ব্যবস্থা নেয়নি মালিকপক্ষ। শুক্রবার সকালে রাজধানীর মোহাম্মদপুরের আজিজ মহল্লায় হঠাৎ বিকট শব্দে ধসে পড়ে ভবনটির এক অংশ। একদিকে হেলে যায় 3 তলা ভবনটি। আতঙ্কে ছোটাছুটি শুরু করেন বাসিন্দারা। স্থানীয়দের দাবি, প্রায় 60 থেকে 70 বছরের পুরনো ভবনটি দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। ভবনের অবস্থা নিয়ে একাধিকবার মালিককে জানানো হলেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি। 1-2 বছর আগে ভেঙে পড়ছিল, তখন ভাড়িটা নামে নেই। তারা ভাবছে যে তেমন কিছু হবে না। একটা পাশটা কিন্তু ভেঙে গিয়েছে, ওইভাবে ভাড়াটিয়ারা হয়তো নিরাপদ ভাবতেছে যে না থাকে এক পাশ ভাঙছে কোনো সমস্যা, কিন্তু সামনের সাইডটা দেখেন আপনি, যে কোনো সময় এই সামনের সাইডটা কিন্তু ভেঙে পড়তে পারে। কেউ তদারকি করতেও কখনো আমি দেখিনি, আর আমার জানার মতো আসেও নাই কেউ। বাসিন্দাদের অভিযোগ, ভবনটি ঝুঁকিপূর্ণ হলেও এ বিষয়ে রাজুক কিংবা গণপূর্ত অধিদপ্তরের কার্যকর কোনো পদক্ষেপ চোখে পড়েনি। দুর্ঘটনার খবর পেয়ে বিকেলে পুলিশ ঘটনাস্থলে এলেও পরে ফিরে যায়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সিটি কর্পোরেশন কিংবা রাজুকের কোনো প্রতিনিধিকেও ঘটনাস্থলে দেখা যায়নি। কেউ আসে না। কিছুক্ষণ আগে আমাদের এখান থেকে পুলিশকে খবর দেওয়া হয়েছে, থানা থেকে লোক আসছে, এর আগে কেউ আসে না। তেমন কোনো কার্যকলাপ আমি দেখিনি পর্যন্ত। আমি আছি ঘন্টা 2 ঘন্টা ধরে এখানে দেখতেছি। ভবনটির কারিগরি পরীক্ষা, ঝুঁকি মূল্যায়ন এবং বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেনে একের পর এক পাথর নিক্ষেপে বাড়ছে আতঙ্ক। দৃষ্টিশক্তি হারানো সহ আহত হয়েছেন অনেকে। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি যাত্রীদের। পাথর নিক্ষেপ প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার দাবি রেলওয়ে পুলিশের। হৃদয় পালের ক্যামেরায় উজ্জ্বল চক্রবর্তীর রিপোর্ট। ঢাকা চট্টগ্রাম রুটের ট্রেন যাত্রা এখন যাত্রীদের কাছে আতঙ্কের নাম। একের পর এক পাথর নিক্ষেপের ঘটনায় অনিরাপদ হয়ে উঠেছে ট্রেন যাত্রা।
গত 21 জুন রাতে পৈরতলা এলাকায় ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেসে ছোড়া পাথরে গুরুতর আহত হয়ে মাথায় 5টি সেলাই দিতে হয় নাইমুল হাসান নামের এক যাত্রীর। এই ঘটনার দুদিন পর ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া ফেরার পথে চলন্ত ট্রেনে দুর্বৃত্তদের ছোড়া পাথরে গুরুতর আহত হয়ে ডান চোখ হারান আয়কর আইনজীবী শ্যামলচন্দ্র দাস। 4 দিনের মাথায় একই ঘটনায় শহরের কলেজপাড়া এলাকায় গুরুতর আহত হন ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকাগামী পারাবত এক্সপ্রেস ট্রেনের যাত্রী মোহাম্মদ আজাদ। একের পর এক পাথর নিক্ষেপের ঘটনায় যাত্রীদের মাঝে বাড়ছে নিরাপত্তা ঝুঁকি এবং আতঙ্ক। যারা এগুলো করে তাদেরকে আমরা বিরত রাখি এবং বাধা প্রদান করি। যারা পাথর নিক্ষেপ করে তাদেরকে মনে করেন আমরা সচেতন করে দেবো, যাতে পাথর যাতে না মারে লেলের মাঝে, মানুষের উপরে যাতে আঘাত যাতে না হয়। পাথর মারলে ডিল মারলে 10,000 টাকা জরিমানা, এটা যদি কার্যকারী হইতো এলাকাবাসী আরো খুশি হইতো, শান্তি হইতো। চলন্ত ট্রেনের মধ্যে পাথর মারা একটা লোকের উপরে বললে আহত হইব, এতে করে তো ওই লোকটা ক্ষতিগ্রস্ত, মানে আমি ক্ষতিগ্রস্ত। ওনারা যে উদ্যোগ নিচ্ছে পুলিশ কর্তৃপক্ষ, আমি খুব স্বাগত জানাই। সচেতনমূলক প্রোগ্রামগুলি করি, আশেপাশের লোকগুলির দাওয়াত দেই এবং তাদেরকে অবহিত করি, তাহলে আমার মনে হয় অনেকাংশে প্রশাসনের সহযোগিতা প্রশাসন পাবে। এরকম যারা করে তাদেরকে দ্রুত শাস্তির কামনা করছি, তাদেরকে যেন প্রশাসন কঠোর নজরদারি করে। রেলওয়ে পুলিশ জানায় গত জুন মাসে পাথর নিক্ষেপের ঘটনায় 3টি মামলা হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে সচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে। সতর্কতামূলক আমাদের অভিযান পরিচালনা এবং লিফলেট বিতরণ করতেছে। পাথর নিক্ষেপ করার ফলে যদি তার মারা যায়, তার মৃত্যুদণ্ড হতে পারে, যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। গত 2 বছরে আখাউড়া রেলওয়ে থানার অধীনে পাথর নিক্ষেপের ঘটনায় 5টি মামলা হলেও ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে মূল অভিযুক্তরা। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। কুমিল্লা নগরীর সব বর্জ্য ফেলা হচ্ছে শহরতলির ঝাঁকুনিপাড়ায়। এতে দুর্গন্ধ, পরিবেশ দূষণ ও স্বাস্থ্য ঝুঁকিতে ভুগছেন স্থানীয় বাসিন্দারা। এবার সে ডাম্পিং স্টেশনে নির্মাণ করা হচ্ছে আধুনিক বর্জ্য ট্রিটমেন্ট প্ল্যান্ট। 40 কোটি টাকার এই প্রকল্প বাস্তবায়ন হলে বর্জ্য থেকে উৎপাদন হবে সার ও বিদ্যুৎ। বাহার রায়হানের তথ্যচিত্র রিপোর্ট। প্রতিদিন বর্জ্যের শেষ ঠিকানা হচ্ছে কুমিল্লার আদর্শ সদর উপজেলার ঝাঁকুনিপাড়া। বছরের পর বছর ধরে এখানে ফেলা হচ্ছে সিটি কর্পোরেশনের সব ময়লা আবর্জনা। দুর্গন্ধ, মশা মাছির উপদ্রব ও পরিবেশ দূষণের মধ্যে বসবাস করতে হচ্ছে আশপাশের 8 থেকে 10 গ্রামের মানুষকে। স্থানীয়দের অভিযোগ, ডাম্পিং স্টেশনের কারণে বিভিন্ন সময় স্বাস্থ্য ঝুঁকির মুখে পড়তে হচ্ছে তাদের। এছাড়া পরিবেশগত সমস্যার পাশাপাশি সামাজিকভাবেও নেতিবাচক প্রভাব পড়ছে বলে দাবি এলাকাবাসীর। দুর্গন্ধের কারণে এই এলাকায় বসবাসে অনাগ্রহ দেখিয়েছেন অনেকেই। অতি মাছি মশার লাগে আমরা খাইতাম পারি না, কিনতাম পারি না। মহিলা আবর্জনা বিশেষ আমাদের সবার এলাকাবাসী সবার জন্য বহু দিক দিয়া জ্বালা যন্ত্রণা ভোগ করতেছি। আমাদের গরু, ছাগল, এটা মশা মাছি। তবে দীর্ঘদিনের এই সমস্যা সমাধানে নেওয়া হয়েছে নতুন উদ্যোগ। ঝাঁকুনিপাড়ার এই ডাম্পিং স্টেশনেই গড়ে তোলা হবে আধুনিক বর্জ্য ট্রিটমেন্ট প্ল্যান্ট। প্রকল্পটি বাস্তবায়নে 5 একর জমি দিয়েছে কুমিল্লা সিটি কর্পোরেশন। ইতিমধ্যেই টেন্ডার হয়েছে, লাইভ শেষ হয়েছে, ইভ্যালুয়েশন পর্যায়ে রয়েছে। ইভ্যালুয়েশনের পরে আমরা যে প্রতিষ্ঠানে কাজ পাবে তাদেরকে আমরা নমা দিয়ে দিব এবং তারপরে তারা কাজ শুরু করবে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর জানিয়েছেন, প্ল্যান্টটি চালু হলে কুমিল্লা সিটি কর্পোরেশনের সব বর্জ্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে প্রক্রিয়াজাত করা হবে। বর্জ্য থেকে উৎপাদন করা হবে জৈব সার, পাশাপাশি প্লাস্টিক ও পলিথিন প্রক্রিয়াজাত করে উৎপাদন করা হবে বিদ্যুৎ। ব্যবহার করা হবে প্ল্যান্টের নিজস্ব কার্যক্রম পরিচালনায়। বিন, ডাস্টবিন বা বিভিন্ন বিনের মাধ্যমে কালেক্ট করে সেখান থেকে আমরা নিয়ে যাই সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন। সেই স্টেশন থেকে নর্মালি যেটা করা হয় যে কুমিল্লার ঝাঁকুনিপাড়া সেখানে ডাম্পিং করা হয়। তো আসলে ভবিষ্যতে যেটা হবে যে ডাম্পিংটা থাকবে না, সেখান থেকে আমরা বর্জ্যগুলোকে সরাসরি ট্রিটমেন্টে চলে যাব। কুমিল্লা সিটি কর্পোরেশন প্রশাসক জানান, এই প্রকল্পটি 2026-27 অর্থ বছরে শেষ হবে। টেন্ডারের মাধ্যমে এটিকে আমরা আধুনিকায়নে নিয়ে আসছি এবং এটা স্বাস্থ্য ক্ষতিকর এরকম আর কিছু এখান থেকে হবে না। 27-এর মধ্যে এটা কাজ শেষ হয়ে যাবে। প্রায় 40 কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত এই প্রকল্পের জন্য ইতোমধ্যে দরপত্র আহ্বান করা হয়েছে। সময় সংবাদ, কুমিল্লা। আবর্জনা ফেলার নির্দিষ্ট স্থান নেই নোয়াখালী পৌরসভায়। বাসা, বাড়ি, হোটেল, রেস্তোরাঁ ও হাসপাতাল, ক্লিনিক সব প্রতিষ্ঠানের বর্জ্য ফেলা হচ্ছে সড়কে। এতে দুর্গন্ধের পাশাপাশি ছড়িয়ে পড়ছে নানা জীবাণু। সমস্যা সমাধানে কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস পৌর কর্তৃপক্ষের। সাইফুল্লাহ কামরুলের পাঠানো তথ্য ও মোহাম্মদ ইয়াসিনের ছবি নিয়ে রিপোর্ট। যত্রতত্র ফেলা হচ্ছে আবর্জনা। অনেক স্থানে আবর্জনার মধ্যে চড়ে বেড়াচ্ছে গবাদি পশু।
বর্জ্য ফেলার নির্দিষ্ট কোনো জায়গা নেই নোয়াখালী পৌরসভায়। বাসাবাড়ি থেকে হোটেল, রেস্তোরাঁ ও হাসপাতাল, ক্লিনিক সব প্রতিষ্ঠানের বর্জ্য ফেলা হচ্ছে সড়কের ওপর। এতে দুর্গন্ধের পাশাপাশি ছড়াচ্ছে নানা রোগের জীবাণু ও কীটপতঙ্গ। অন্যদিকে আবর্জনা ড্রেনের সঙ্গে মেশায় পানি নিষ্কাশনে বাধা সৃষ্টি করছে। এ বিষয়ে শিগগিরই ব্যবস্থা নেওয়ার দাবি পৌরবাসীর। ময়লা আবর্জনায় দুর্গন্ধ, মানুষের খুব কষ্ট হচ্ছে আশেপাশে। মানুষ হাটে যাবে সেই পরিকল্পনা থাকে না। আমাদের পাশে 2-3টি স্কুল আছে, স্কুলে বাচ্চারা অসুস্থ হয়ে যাচ্ছে, চলাচল করতে খুবই অসুবিধা। আমরা পাশ দিয়ে যাইতে পারি না, দুর্গন্ধ ছড়ায়। প্রতিদিন যেন এই ময়লাগুলো যেন অপসারণ করে নিয়ে যায়। এটার একটা স্থায়ী জায়গা যেন নির্ধারণ করে এই ময়লাগুলো যেন অপসারণ করা হয়। তবে বর্জ্য অপসারণে কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস পৌর কর্তৃপক্ষের। সেগুলাতে কাজ করার জন্য আমরা পরিকল্পনা নিয়েছি এবং ওনার উদ্যোগে এবং আমাদের প্রধান নির্বাহী কর্মকর্তা আছেন, ওনারা এই বিষয়গুলোতে খুব আন্তরিকভাবে কাজ করছেন এবং আমরা একটা ভালো কিছু করার আশা করছি। প্রথম শ্রেণীর নোয়াখালী পৌরসভায় প্রতিদিন 24 মেট্রিক টন আবর্জনা অপসারণ করা হয়। সময় সংবাদ, নোয়াখালী। বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে প্রতি বছর একাধিকবার বন্যার কবলে পড়ছে ফেনী। দীর্ঘদিনের এই দুর্ভোগ কমাতে এবার বড় উদ্যোগ নিয়েছে সরকার। মুহুরী কাহুয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নিষ্কাশন ও সেচ প্রকল্প পুনর্বাসনের প্রথম পর্যায়ে 1,500 কোটি টাকার প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক। সংশ্লিষ্টরা বলছেন, বাঁধ হলে আকস্মিক বন্যার ঝুঁকি কমবে, রক্ষা পাবে বিপুল সম্পদ। দুর্নীতি আর জোড়াতালি নয়, টেকসই বাঁধ নির্মাণে সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়ার দাবি স্থানীয়দের। জুলহাস তালুকদারের ক্যামেরায় আতিয়ার সজলের রিপোর্ট। প্রতি বছর বর্ষায় পানিতে তলিয়ে যায় ফেনীর উত্তরের 3 উপজেলা। পানিবন্দী হয়ে পড়েন লাখ লাখ বাসিন্দা। অথচ বন্যা মোকাবেলায় 150 কোটি টাকারও বেশি ব্যয়ে মুহুরী কহুয়া সেলোনিয়া নদীর দুতীরে 122 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করা হয় 2011 সালে। সেই বাঁধই এখন বন্যার প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। এভাবেই প্রতি বছর ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানিতে এ বন্যার সৃষ্টি হয়। 2024-এর আগস্টের ভয়াবহ বন্যায় ফেনীতে অন্তত 29 জনের প্রাণহানি এবং হাজার হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়। যখন পানি উঠে পানি যখন এদিকে চাপ দেয়, তখন যে কোনো এক জায়গা দিয়ে ভেঙে যায়। মনের ভিতরে অনেক ভয় থাকে, রাত্রে ঘুম আসে না। এক কথায় কোন দিকে আবার বেরিবান ভেঙে যায়। এই বারটা এইভাবে যেভাবে দিছে এটা এইভাবে ঠিক হয় নাই। এটা আগে যেভাবে দিছিল এটা যদি নদী থেকে আর একটু দূরে দিত তাহলে এটা ভালো ছিল। এখন যেভাবে দিছে এটা আমাদের জন্য অনেক ক্ষতিকর হয়ে গেছে। প্রতি বছর ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়াইতেছে। তাই আমরা চাই যত তাড়াতাড়ি পানি উন্নয়ন বোর্ডের যত তাড়াতাড়ি সম্ভব আপনারা ব্যবস্থা নেন। এটা বন্যার টেকসই সমাধানে অবশেষে ফেনীর মুহুরী কহুয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন প্রকল্প অনুমোদন দিয়েছে সরকার। বন্যার স্থায়ী সমাধানে ফেনীর মুহুরী কহুয়া সেলোনিয়া নদীর দুতীরে বাঁধ নির্মাণ এবং সংস্কারে একনেকে পাশ হয়েছে 1,552 কোটি 16 লক্ষ টাকার একটি প্রকল্প। স্থানীয়রা বলছে, যদি সেই বাঁধটি যথাযথভাবে মেরামত করা না হয় বা নির্মিত করা না হয়, তাহলে অতীতের মতো আবারও বন্যার কবলে পড়ে দুর্ভোগে পড়তে হবে তাদের দাবি এই টাকার যেন সঠিক ব্যবহার হয়। প্রকল্পটি সঠিকভাবে বাস্তবায়িত হলে ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে সৃষ্ট বন্যা থেকে মুক্তি পাবে এই অঞ্চলের মানুষ। তাদের দাবি, বাঁধ নির্মাণে নিয়োজিত হোক সেনাবাহিনী। ওই বাঁধে প্রচুর লুটপাট হয়েছিল, সঠিকভাবে বাঁধটি মেরামত করা হয় নাই। এখন এবার একনেকে একটা বড় বরাদ্দ দেওয়া হয়েছে, কিন্তু এই বরাদ্দের যদি সঠিক প্রয়োগ যদি না হয় তাহলে আবারও আগের মতোই হবে। নদীটা প্রশস্ত করতে হবে, বড় করতে হবে, তাহলে সফল আসবে। এটাই হলো মূল দাবি। এলাকার মানুষও চায় এই কাজটি যদি সেনাবাহিনী তত্ত্বাবধানে বিশেষ করে হয়, তাহলে মানুষের সবচেয়ে বেশি উপকার হবে। প্রকল্পটি বাস্তবায়ন করবে পানি উন্নয়ন বোর্ড। 2031 সালের জুন নাগাদ পুরো কাজ শেষ হওয়ার আশা করা হচ্ছে। একটা সাস্টেইনেবল সলিউশনের দিকে যাচ্ছি। মাটির বাঁধের উপরে রিভার সাইডে দেখবেন জিও টেক্সটাইল এবং স্যান্ড সিমেন্ট দিয়ে এটা সুন্দর করে আর্মারিং করা থাকবে। সফল বাস্তবায়নের ফলে ফেনীবাসী যে বিভিন্ন সময় যে ফ্লাডে আক্রান্ত হন, সমাধান হবে আর কি আশা করি। বিদ্যমান বাঁধের নির্মাণ ত্রুটির কারণে গত 1.5 দশকে প্রায় 1.25 কোটি টাকা শুধুমাত্র মেরামতে ব্যয় হয়েছে বলে দাবি পানি উন্নয়ন বোর্ডের। আতিয়ার সজল, সময় সংবাদ, ফেনী। টানা বৃষ্টি ও উজানের ঢলে কুমিল্লার গোমতী নদীর পানি বেড়ে তলিয়ে গেছে চরাঞ্চল। আগাম জাতের বিভিন্ন সবজি ও ফসল তলিয়ে ক্ষতির মুখে পড়েছেন সহস্রাধিক কৃষক। এ বিষয়ে বিস্তারিত জানাতে কুমিল্লায় আছেন রিপোর্টার ইশতিয়াক আহমেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। ইশতিয়াক।
টানা যে বৃষ্টি সেই বৃষ্টির কারণে এবং উজানের যে ঢল সেই কারণে কিন্তু কুমিল্লার যে গোমতী নদীর পানি সেটি কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং সেই কারণে কুমিল্লার যে চরের গোমতী নদীর চরের যে চরাঞ্চল সেটি কিন্তু একেবারে তলিয়ে গিয়েছে। এখন পর্যন্ত কুমিল্লার যে গোমতী নদীর চরগুলোর চরের যে ফসলগুলো রয়েছে সেটি তলিয়ে গিয়েছে বলে আমরা জানতে পেরেছি। প্রায় সেখানে শতাধিক কৃষক কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, এই মুহূর্তে আমি আছি কুমিল্লা সদর উপজেলার আমতলী ইউনিয়নের যে কামারখা গ্রামে বালিখা গ্রামে। সেখানে আমরা দেখছি যে বিশেষ করে এই যে গোমতীর পানি টানা বৃষ্টির ফলে এবং উজানের যে পানি সেটি আসার কারণে গোমতীর পানি কিন্তু প্রতিনিয়ত বাড়ছে। এতে করে বিশেষ যে চরাঞ্চল গোমতীর যে চরাঞ্চলগুলো সেটি একেবারে পানির নিচে তলিয়ে গিয়েছে এবং সেখানে প্রায় 6 হেক্টর জমি ইতিমধ্যে কিন্তু পানির নিচে তলিয়ে গেছে বলে আমরা জানতে পেরেছি। কৃষি সম্প্রসারণ দপ্তর আমাদেরকে বিষয়টি নিশ্চিত করেছেন। তাছাড়া এখানে প্রায় শতাধিক কৃষক যারা রয়েছে তারা কিন্তু এই ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তারা যেটা বলছে যে এখানে যে চরাঞ্চলে মূলা, শাকসবজি, ডাটা, তারপর হচ্ছে যে অন্যান্য যে সবজিগুলো রয়েছে সেখানে তারা চাষাবাদ করতো। পানি বাড়ার কারণে এইসব যে সবজিগুলো এখানে কিন্তু ইতিমধ্যে তলিয়ে গিয়েছে এবং বলা যায় যে এখানে যে বিভিন্ন ধরনের মিষ্টি কুমড়া, চিচিঙ্গা, করল্লা, লাউ এইসব সবজিগুলো কিন্তু পানির নিচে তলিয়ে যাওয়াতে প্রায় যারা এখানকার যে চরাঞ্চলে যে কৃষকরা রয়েছে তারা কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা একটি বিষয় গতকালকে জানতে পেরেছি যে কুমিল্লা যে গোমতী নদী সেটি কিন্তু বিপদ সীমা কিন্তু 11.3 মিটার। গত পরশু দিন এখানকার যে গোমতী নদীর পানি সেটি বেড়ে গিয়েছিল 8.94 মিটার। তবে স্বস্তির বিষয় কি গতকাল কিন্তু পানি কিছুটা কমতে শুরু করেছে এবং সেটি 8.42 মিটারে কিন্তু এসে নেমে এসেছে। অর্থাৎ প্রথম দিকে পানিটা কিছুটা বৃদ্ধি পেলেও পরবর্তীতে পানি কিন্তু আস্তে আস্তে নামতে শুরু করেছে এবং কিছুটা পানি কমতে শুরু করেছে। তবে যেসব কৃষকরা তাদের যে ফসল যেগুলো একটু উঁচু জায়গায় ছিল সেই ফসলগুলো তারা সংগ্রহ করে তারা কিন্তু বাজারে বিক্রি করছে, যাতে করে তাদের যে ক্ষতি সেটা কিন্তু কিছুটা কম হয়। এই কারণে তারা সেই ফসলগুলো তুলে তারা বাজারে নিয়ে বিক্রি করছে। তবে বেশ কিছু কৃষক এখানকার যে পানি বাড়ার কারণে তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে ব্যাপক পরিমাণ তারা বলছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ কুমিল্লা গোমতী নদীর যে পানি বৃদ্ধির থেকে। কুমিল্লা থেকে সরাসরি যুক্ত ছিলাম। বর্ষার পানি বৃদ্ধির সঙ্গে যমুনার ভাঙন বেড়েছে মানিকগঞ্জে। গত এক সপ্তাহে নদী গর্ভে বিলীন শতাধিক বাড়িঘর ও 50 হেক্টর ফসলি জমি। ভুক্তভোগীরা বলছেন জিও ব্যাগ ফেলা হলেও তা কাজ করছে না। শীঘ্রই স্থায়ী ব্যবস্থার দাবি তাদের। অবশ্য স্থায়ী ভাঙন রোধে কাজ চলমান বলছে পানি উন্নয়ন বোর্ডের মোহাম্মদ ইউসুফ আলীর পাঠানো তথ্য ও রমজান আলীর ছবি নিয়ে রিপোর্ট। ভাঙছে নদীর তীর, বিলীন হচ্ছে জনপদ। পানি বৃদ্ধির সঙ্গে ভাঙনও বেড়েছে যমুনা নদীতে। গত এক সপ্তাহে মানিকগঞ্জের শিবলয় ও দৌলতপুর উপজেলায় নদীগর্ভে বিলীন শতাধিক বাড়িঘর ও 50 হেক্টর ফসলি জমি। হুমকির মুখে বসতবাড়ি, মাদ্রাসা, বাজার ও রাস্তাঘাট। বাড়ি ভেঙে যাওয়ায় অনেকে সে সম্বল নিয়ে পাড়ি জমাচ্ছেন অন্যত্র। আতঙ্কের সময় পার করছেন তীরবর্তী বাসিন্দারা। তারা বলছেন জিও ব্যাগ ফেলা হলেও তা কাজ করছে না। শিগগিরই স্থায়ী ব্যবস্থার দাবি তাদের। কিচ্ছু নাই, সব গেছে, আমি কিছুই হারাইতে পারি নাই। 2 দিনে ধরেন 50-60টা বাড়ি ঘর চলে গেছে নদীতে ভাঙে চুরিয়া। পানি পাক দিয়ে একেবারে নদীতে মনে করেন যে নিচ দিকে ঘর সহ আমার গাছ সহ দাবাই নিয়ে চলে গেছে। বাড়িঘর খুব কষ্ট করে করছিলাম, নদীতে ভেঙে গেল, খুব কষ্ট করে চলছে। এখন ভালোভাবে কোনো ব্যবস্থা না নিলে যে কোনো মুহূর্তে মাদ্রাসা ভবনগুলো নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে। স্থায়ী ভাঙন রোধে কাজ চলমান বলছে পানি উন্নয়ন বোর্ড। এই চরটাকে স্টেবল করার জন্য আমাদের ফিজিবিলিটি স্টাডি করতে হবে। ফিজিবিলিটি স্টাডি পূর্বক এখানে কোন ধরনের মেটেরিয়ালস বা কী ধরনের ট্রিটমেন্ট করলে সেটা নদী ভাঙন থেকে রক্ষা পাবে, সেজন্য আমরা প্রয়োজন উদ্যোগ গ্রহণ করব। মানিকগঞ্জের শিবালয়, দৌলতপুরে যমুনার ডান তীরের ব্রাহ্মণদী, কাশীধারা, চর কালিকাপুর, আলোকদিয়া ও মধ্যনগরে ভাঙনের তীব্রতা সবচেয়ে বেশি। সময় সংবাদ, মানিকগঞ্জ। ভোরের সময় এই ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে যুক্ত হবেন সহকর্মী মাহাদ ইসলাম ধ্রুব। ধন্যবাদ তাজমিলা। পরবর্তী সংবাদগুলো জানাবো আমি মাহাদ ইসলাম ধ্রুব। দেখছেন ভোরের সময়, সঙ্গেই থাকুন।
জুলাই সনদ বিএনপি অক্ষরে অক্ষরে পালন করবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। শুক্রবার বিকেলে টাঙ্গাইলের নতুন বাস স্ট্যান্ডে যাত্রী সেবায় স্থাপিত অভিযোগে কেন্দ্রের উদ্বোধন শেষে তিনি এই কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, রাজনৈতিক কারণে অনেকে অনেক কথা বলে থাকেন, তবে সব বক্তব্যকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই। জুলাই সনদ নিয়ে বিএনপির অবস্থান যেমন ছিল এখনও ঠিক তেমনই আছে এবং ভবিষ্যতেও একই থাকবে। বিএনপি যে জুলাই সনদে স্বাক্ষর করেছে সেই স্বাক্ষরিত জুলাই সনদের প্রত্যেকটি পয়েন্ট বিএনপি বাস্তবায়ন করবে, এতে বিএনপি বদ্ধপরিকর। আমাদের স্বার্থ রক্ষা করে, জনগণের স্বার্থ রক্ষা করে, দেশের স্বার্থ রক্ষা করে আমরা পথ চলব। এই ব্যাপারে আমাদের দেশের স্বার্থের বাইরে আমরা কখনো যাব না। সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশের যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার জেদ্দা শহরের সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান কুমিল্লার যুবক জিহাদ মজুমদার। তার নিহতের খবরে সদর দক্ষিণ উপজেলার রামপুর এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পরিবারের সচ্ছলতা ফেরাতে 2 বছর আগেই সৌদি আরব পাড়ি জমিয়েছিলেন জিহাদ। মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন নিহতের পরিবার। খুলনায় অস্ত্র ও গুলিসহ 2 সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার দুপুরে খুলনা মহানগরের লবণচড়ার হরিণটানা এলাকায় অভিযান চালায় র্যাব 6। একটি বসতঘরে তল্লাশি চালালে উদ্ধার হয় বিদেশি পিস্তল, 5 রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন। শুক্কুর হাওলাদার ও ইমরান খান নামে 2 জনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে র্যাব। ফেনীর মহিপালে ক্রেতা বিক্রেতাদের উপস্থিতিতে সরগরম ফলের বাজার। দেশি বিদেশি ফলের বেচা বিক্রির খবর জানাতে সেখানে রয়েছেন সহকর্মী আতিয়া সজল। যাচ্ছি তার কাছে। সজল, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল এলাকা থেকে যে ফেনী এবং নোয়াখালী লক্ষ্মীপুরের যে মহাসড়কটি গিয়েছে সেই রোডে প্রবেশ করতেই কিন্তু হাতের দুধারে বিভিন্ন ধরনের ফলের আড়ত এখানে রয়েছে এবং এই এলাকায় ঢুকলেই কিন্তু ফলের মৌ মৌ গন্ধে প্রাণ ভরে যায়। এখানে দেখতে পাচ্ছেন যে দেশীয় ফলের পাশাপাশি আমদানিকৃত বিদেশি ফল সহ নানা ধরনের জাতি, বিভিন্ন প্রজাতির রং বেরঙের ফলের পসরা সাজিয়ে বসে ব্যবসায়ীরা। আর এইসব দেশি ফলের দাম যদি বলি অনেকটা হাতের নাগানে এবং বিভিন্ন ধরনের দেশীয় ফল আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তুলনামূলকভাবে অনেকটা দাম কিছুটা কম। আবার যদিও বিদেশি ফলের দাম কিন্তু অনেকটা বেশি তুলনামূলকভাবে। কয়েকটি ফলের দাম যদি আপনাকে বলি দেশীয় ফলের, সেক্ষেত্রে আপনি যদি আনারস মনে করেন যে দেশীয় গাব বিক্রি হচ্ছে 150 টাকা, 130 থেকে 40 টাকা করে। আবার বিলেতি গাব যেগুলো বলে এগুলো। আবার দেখতে পাচ্ছেন যে লটকন বিক্রি হচ্ছে এখানে 70 থেকে 80 টাকা কেজি ধরে। আবার এখানে আমরা দেখেছি যে বিলেতি গাব যেমন আছে, আবার আনারস রয়েছে এবং লটকন এগুলো মূলত নরসিংদী থেকে যেগুলো আসে সেগুলো দাম একটু বেশি, 80 থেকে 90 টাকা বা 70 টাকা। আবার যেগুলো পাহাড়ি তার দাম একটু কিছুটা কম। এরকম নানা প্রজাতির ফল, রং বেরঙের ফল এখানে আসে। আবার মধুপুর থেকে, টাঙ্গাইলের মধুপুর থেকে আনারস আছে যেগুলো প্রতি পিস 30 থেকে 40 টাকায় বিক্রি হয়, রসালসি আনারস। এবং কাঁঠাল বিক্রি হয় প্রকার ভেদে এবং আকার ভেদে 40 থেকে সর্বনিম্ন 40 এবং উপরে সর্বোচ্চ 200 টাকার মধ্যে কাঁঠাল পাওয়া যায়। এবং আনারস, লটকন, বিলেতি গাব, আম, এর পাশাপাশি ড্রাগন ফল রয়েছে। দেখতে পাচ্ছি যে আমরা ড্রাগন ফলও বিক্রি হচ্ছে 70-80 টাকা করে কেজি। আর এই সকল ফল মূলত দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে আসে। আবার বিদেশি যে ফল রয়েছে, যদি আপেলের কথা বলি 350 থেকে 60 টাকায় বিক্রি হয় প্রতি কেজি, মালটা বিক্রি হয় 270 টাকায়, আঙ্কুর বিক্রি হয় 400 টাকায়, কমলা বিক্রি হয় 240 টাকা কেজি দরে। ঠিক এইভাবেই কিন্তু এই যে আর আমের কথা যদি বলি, আম কিছুটা দাম গত 2-3 দিনে বেড়েছে এবং গত 2-3 দিনের মধ্যে আম যদি বলি নিচে 50 টাকা এবং উপরে 70-80 টাকা বা 90 টাকা প্রতি কেজি আম আজ এইখানে পাইকারি দরে বিক্রি হচ্ছে বলে এখানকার ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। এবং
সর্বোপরি বলা যায় যে এখন ফলের মৌসুম চলছে এবং বিশেষ করে দেশীয় ফলের যে একটি মৌ গন্ধ এবং দেশীয় ফলের যে আধিক্যতা, এবং দেখতে পাচ্ছি যে সব ধরনের দেশীয় ফল অনেকটা ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে, যদিও বিদেশি ফল মানুষের ক্রয় ক্ষমতার নাগালে। এই ছিল আমার কাছে এখান থেকে ফেনীর যে নানা ধরনের ফল তার পাইকারি বাজারের সবশেষ খবর।